প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি সি স্টুপস টু কনকার থেকে বেশ কয়েকটা এমসিকিউ, যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো সেই এমসিকিউ গুলো কিন্তু একবার জেনে নেওয়া উচিত সবাইকেই। একটু ভালো করে দেখবেন এমসিকিউ গুলো, এবং অন্যান্য যে আমাদের মক টেস্ট গুলো হয় বা আমাদের প্র্যাকটিস সেট গুলো হয়, সেই প্র্যাকটিস সেটের মধ্যে যেরকম নাম্বারিং করা থাকে, এখানে এই এই এমসিকিউ গুলোতেও নাম্বারিং করবেন। কে কতটা পারেন, কার প্রিপারেশন কতটা, সেটা তাহলে বোঝা যাবে। তো চলুন আমরা আজকে এই এমসিকিউ গুলো আরম্ভ করি সি স্টুপস টু কনকার থেকে। প্রথম এমসিকিউটা, which of the following name was not proposed by the playwright or his friends as the title of the drama? তাহলে সি স্টুপস টু কনকারের কোন নামটা, নিচের কোন নামগুলোর মধ্যে আমাদের ড্রামাটিস্ট বা তার ফ্রেন্ডরা সাজেস্ট করেনি বা প্রপোজ করেনি? চারটা অপশন দেখছি আমরা: দ্য মিস্টেক্স অফ এ নাইট, দ্য ওল্ড হাউস, নিউ ইন, দ্য বিএক্স স্ট্র্যাটেজম, দ্য বেলেস স্ট্র্যাটেজম। তো আমরা এখানে চারটা পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে কোন নামটা প্রপোজ করা নেই এটা কিন্তু বলা আছে। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এই এখানকার তিনটা নামই প্রপোজ করা, এবং একটা নাম আমাদের রাইটার নিজেই ভেবেছিলেন। তো এখানে আমরা যে অপশনটা পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ভুল অপশনটা, যেটা যেটা আমাদের অ্যান্সার হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে বিওয়েক্স স্ট্র্যাটেজম। অর্থাৎ এটা কিন্তু আমাদের হচ্ছে সি নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। এই নামটাই কিন্তু প্রপোজড কেউ করেনি। আচ্ছা, এই নামটা অন্য একজন ড্রামাটিস্টের, সে সময়কার ড্রামাটিস্টের একটা ড্রামা ছিল। বাকি তিনটের মধ্যে আমাদের মিস্টেক্স অফ এ নাইট, এটা আমাদের ড্রামাটিস্ট ভেবেছিলেন, এবং ওল্ড হাউস আর নিউ ইন এটা, এবং দ্য বেলেস স্ট্র্যাটেজম, এই দুটো নামই কিন্তু অন্য বন্ধুরা প্রপোজ করেছিলেন যে এই নামটা দেওয়া যেতে পারে। তাহলে আমরা এই জায়গাটা পেয়ে গেলাম এবং আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। সি ইজ দ্য রাইট আনসার অফ কোশ্চেন নাম্বার 1। এবার আসি নাম্বার 2 কোশ্চেনে। দু নম্বর কোশ্চেনটা দেখুন, দ্য গার্ডেন সিন ইন দ্য প্লে সি স্টুপস টু কনকার অকার্স ইন। এই গার্ডেন সিনটা কোথায়, কোন অ্যাক্টে বা কোন সিনে অকার হয়? আমরা অপশনগুলো দেখে নিই। অপশন হচ্ছে অ্যাক্ট 5 সিন 1, অ্যাক্ট 5 সিন 2, অ্যাক্ট 4 সিন 1 এবং অ্যাক্ট 3 সিন 2। চারটা অপশন দেওয়া আছে আমাদের। তো এখানে গার্ডেন সিনটাকে আমরা যখন পার্টিকুলারলি দেখি, তখন গার্ডেন সিনটা কিন্তু হচ্ছে নাটকের শেষ দিকে, এবং আমরা অ্যাক্ট 5 সিন 2 তে গিয়ে কিন্তু এই গার্ডেন সিনটাকে পাই। তার মানে হচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার এখানে। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। এবার চলে আসি 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য। দ্য ফ্রেজ ক্রস গ্রেইনড হুইমজিক্যাল ফেলো ইজ ইউজ টু রেফার। এখানে আমরা ক্রস গ্রেইনড হুইমজিক্যাল ফেলো যে পাচ্ছি, সেটা কাকে বলার জন্য ব্যবহার করা হয়েছে? তাহলে হচ্ছে এই ক্রস গ্রেইনড হুইমজিক্যাল ফেলো, ক্রস গ্রেইনড মানে হচ্ছে ব্যাড টেম্পার্ড বা ইল টেম্পার্ড, হুইমজিক্যাল আমরা জানি খামখেয়ালিপনা। এই লোকটিকে, কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে? অপশনগুলো দেখে নিই আমরা: টনি লাম্পকিন, মিস্টার হার্টক্যাসল, মার্লো, হ্যাস্টিংস। চারটা অপশনে কিন্তু পেয়ে গেলাম। তো এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এই ক্রস গ্রেইন হুইমজিক্যাল ফেলো যাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের মিস্টার হার্টক্যাসল। তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের, বি হচ্ছে এখানে রাইট অপশন 3 নম্বরের। আচ্ছা, এবার আসি 4 নম্বরটাতে। দেখুন, টনি হ্যাড সাম ফ্রেন্ডস ইন দ্য প্লে সি স্টুপস টু কনকার। টনির আমরা কতগুলো বন্ধু দেখি এই স্টুপস টু কনকার নাটকের মধ্যে। আচ্ছা, তো এইখানে আমরা among them লিটল আমিনাডাব ওয়াজ এ, আমরা আমিনাডাব ক্যারেক্টারটা পাই এখানে, ওর বন্ধুদের মধ্যে পাই। তিনি কে ছিলেন? এক্সাইজম্যান, হর্স ডক্টর, মিউজিক বক্স গ্রিন্ডার, আচ্ছা, পিউটার প্ল্যাটার স্পিনার। আমরা চারটা অপশন পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে এই ক্যারেক্টারটা, আমিনাডাব ক্যারেক্টারটা কি ছিলেন? তো আমাদের যদি টেক্সটটা একটু ভালো করে পড়া থাকে, তাহলে টেক্সটটা থেকে আমরা এর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাব। এবং এই প্রশ্নগুলো কিন্তু দেখতে হবে, এই বন্ধুগুলোর সম্পর্কে একটু ইনফরমেশন নিয়ে রাখতে হবে। তো আমরা এই লিটল আমিনাডাবকে পাই যে মিউজিক বক্স গ্রিন্ডার হিসাবে পাই। তো সি এখানে হচ্ছে রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 4। তাহলে হচ্ছে আমরা 4 নাম্বারটা পেয়ে গেলাম। চলুন এবার 5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নটা দেখে নিই। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে, আই এম শিওর ইউ ডিড নট ট্রিট মিস হার্টক্যাসল দ্যাট ওয়াজ হিয়ার এ হোয়াইল এগো ইন দিস অবস্টুপোলাস ম্যানার।
here the word which the speaker originally wanted to pronounce instead of obstropolous was আচ্ছা এখানে আমরা পাচ্ছি একটা কোটেশন টেক্সটের কোটেশন এই লাইনটা পাচ্ছি এই টেক্সটের কোটেশন থেকে একটা শব্দ আমাদের এখানে নেওয়া আছে অবস্টোপোলাস এই অবস্টোপোলাসটাকে এখানে আমাদের যে স্পিকার আছেন সেই স্পিকার কি কথা হিসাবে বলতে চাচ্ছিলেন কোন ওয়ার্ডটা বলতে চাচ্ছিলেন দেখুন অপশনগুলো বলা আছে অবসোক্লোনাস অবস্টিউপোনাস আচ্ছা অথোইউসেস অবস্ট্রেপেরাস চারটা কিন্তু আমাদের এখানে আছে এবং চারটাই একটা অদ্ভুত নাম যদি এটা ডেফিনেটলি না জানা থাকে তাহলে কিন্তু খুব মুশকিল তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে খেয়াল রাখতে হবে যে এই নামটা মানে এই স্পেলিংটা এরকম এবং এই ওয়ার্ডটা অরিজিনালি যেটা বলতে চাইছিলেন সেটা কিন্তু হচ্ছে আমাদের অবস্ট্রেপেরাস এইটা বলতে চেয়েছিলেন আচ্ছা যাকে আমরা বাংলাতে বলতে পারি বাধা দানকারী অর্থাৎ যিনি বাধা দেন তাহলে এটা পেয়ে গেলাম আমরা মানে ডি হচ্ছে আমাদের 5 নম্বরের রাইট অ্যান্সার এবার 6 নম্বরটাতে দেখুন দ্য অনলি স্কুলস টনি উইল এভার গো টু আর এল হাউস অ্যান্ড দ্য স্টাবল এল হাউস অ্যান্ড দ্য ওল্ড ইন অ্যান্ড দ্য হর্স পন্ড এক্সাইজ হাউস অ্যান্ড দ্য কিন্ডারগার্টেন আচ্ছা এখানে আমরা চারটা অপশন পেয়ে গেলাম তো আমাদের এখানে যে টেক্সটটা আমরা ভালো করে জানি তার আমরা এটা ধরেই নিয়েছি যে এটার অ্যান্সারটা কোনটা হবে তো আমাদের কিন্তু এল হাউস অ্যান্ড স্ট্যাবল এই অ্যান্সারটাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার দ্যাট ইজ এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 6 এবার চলে আসি আমরা 7 এবং 8 এর মধ্যে 7 নম্বরটা দেখি আমরা she has as many tricks as a hair in the thicket or আমরা কিন্তু এখানে পাচ্ছি মিস নেভিল সম্পর্কে টনির এই কথাটা আমাদের কোটেশন এরকম থাকবে তো দুটো জায়গায় অর্থাৎ দুভাবে তুলনা করে তার মানে মিস নেভিল ছিল হচ্ছে মিস নেভিলে অনেক ট্রিক জানা আছে যেমন একটা হেয়ার থিকেটের মধ্যে থাকলে আর একটা অপশন কি আছে সেটা আমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে তাহলে দেখি কি কি অপশন এ কিড ইন দ্য প্লেফুল স্প্রিং a fish in open river water আচ্ছা আর একটা বলছে a bird fluttering in daybreak আর ডি বলছে the colt the first days breaking এই চারটা কিন্তু অপশন আমরা পেয়ে গেছি তো এখানে মিস নেভিলিকে যে তুলনা করা আছে মিস নেভিলিকে তুলনা করার এই দুটো সিমিলি যে ব্যবহার করা আছে বা দুভাবে তুলনা করা আছে সেই তুলনার মধ্যে একটা আছে এবং একটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে a colt the first days breaking ডি নাম্বারটা অর্থাৎ ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 7 আচ্ছা এবার নাম্বার 8 আসি আমরা আই হ্যাভ নো ফরচুন বাট মাই ক্যারেক্টার দিস লাইন ইজ সেইড বাই এই লাইনটা কে বলেছেন তাহলে হচ্ছে আমরা অপশনগুলো পেয়ে যাচ্ছি দেখুন মার্লো কেট নেভিলি এবং মিস্টার হার্ট ক্যাসেল তাহলে চারটা অপশনই পেয়ে গেছি তাহলে আই হ্যাভ নো ফরচুন বাট মাই ক্যারেক্টার এই কোটেশনটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন মিসলিডিং কোটেশন এই কোটেশন কিন্তু হচ্ছে আমাদের যিনি কোটেশনটা করেন তিনি হচ্ছে কেট হার্ট ক্যাসেল তো খুব সুন্দর করে যখন মারমেইড হিসাবে সে যে থাকে তখন কিন্তু মার্লোর সঙ্গে যে সম্পর্কটার সময় দেখি আমরা এই কথাটা বলতে আই হ্যাভ নো ফরচুন বাট মাই ক্যারেক্টার তো খুব সুন্দর একটা লাইন আচ্ছা পরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেনটা দেখি I have got you a part of horses that will fly like whistle jackets তো আমরা এখানে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে here the word whistle jackets mean এখানে whistle jackets এর অর্থ কি এটা চাইছে তো আমাদের হুইসেল জ্যাকেট অর্থটা ভালো করে জানতে হবে এই হুইসেল জ্যাকেটটা না জানা থাকলে এর অ্যান্সারটা পাওয়া যাবে না তো কি কি অপশন আছে দেখি আমরা এ কাইন্ড অফ জ্যাকলস আচ্ছা এ কোয়ালিশন অফ চিতা আচ্ছা সুইফট টাইগ্রেস রেস হর্সেস চারটা আমরা পেয়ে গেলাম তাহলে আমি তোমাকে এরকম হর্স দেব যেটা হচ্ছে ফ্লাই করতে পারে তো এই মানে কার সঙ্গে তুলনা করলো এই তুলনা করলো হচ্ছে হুইসেল জ্যাকেটটা আমাদের বলতে এখানে চারটার মধ্যে কোনটাকে বোঝাচ্ছে চারটার মধ্যে আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যে এটা ডি অপশন দের ইজ রেস হর্সেস হুইসেল জ্যাকেটস মিনস রেস হর্সেস তাহলে আমাদের ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 9 আচ্ছা এবার আসি কোশ্চেন নাম্বার 10 এ in the play she stoops to conquer Kate stoops socially আমরা স্টুপস টু কনকার নাটকে দেখি কেটকে অর্থাৎ কেট হার্ট ক্যাসেল স্টুপ সোসালি সামাজিকভাবেই তার অবস্থানটাকে চেঞ্জ করে এবং ঝুঁকে পড়ে
টু গেইন মারলো আমরা জানি। আচ্ছা, তো বা টু কঙ্কার মারলো আমরা এটা জানি। হোয়াইল নেভিলি মে বি সেই টু স্টুপ, কিন্তু নেভিলিকে আমরা কিভাবে স্টুপ করতে দেখি, কিভাবে ঝুঁকে পড়তে দেখি? ইমোশনালি, মোরালি, লজিক্যালি, বোল্ডলি। এখানে কিন্তু আমরা চারটা অপশন পাচ্ছি। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে যেখানে আমরা কেটকে দেখি সোশ্যালি স্টুপ করতে, সেখানে নেভিলি কিন্তু দেখি আমরা মোরালি স্টুপ করতে। কি কারণে? নেভিলি কিন্তু একটা মোরালিটি মানে মোরাল দিক থেকে একটু ডিগ্রেড হয়, অর্থাৎ ভান করে যে টনির সঙ্গে একটা রিলেশনশিপ আছে, কিন্তু অরিজিনালি টনির সঙ্গে রিলেশনশিপ নেই, বা হেস্টিংসের সঙ্গে তার অরিজিনাল রিলেশনশিপ আছে। তার আন্টকে সেটা শো করাতে চায় যে টনির সঙ্গে একটা রিলেশনশিপ আছে। এরকম আমরা ওভারঅল যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা মোরাল ডিগ্রেডেশন দেখি বা মোরাল স্টুপিং দেখি, যেটা কিন্তু আমাদের এই নেভিলির ক্যারেক্টারের মধ্যে দেখা যায়। আমরা সেটাকে ইমোশনালিও বলবো না, কিন্তু ইমোশনালি বলতে গেলে সেটা হচ্ছে হেস্টিংসের সঙ্গে ডিপ অ্যাটাচমেন্টটাকে শো করা থাকতো, বা লজিক্যালিও আমরা এটা বলতে পারছি না, বা বোল্ডলিও বলতে পারছি না। সুতরাং এটাকে আমরা মোরাল স্টুপিংই বলবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10টা হচ্ছে তাহলে আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি 11 নাম্বার কোশ্চেনে। হিয়ারিং দ্য মেইড ওয়াজ ইল, হু ইজ দ্য মেইড রেফার টু হেয়ার? এখানে হচ্ছে দেখুন একটা লাইন আছে, কোটেশন আছে। তো এখানে মেইড কাকে বলা আছে? মেইড হচ্ছে নাম্বার এ কমিক মিউজ, নাম্বার বি কেট হার্ট ক্যাসেল, নাম্বার সি পিম্পল, নাম্বার ডি নেভিলি। তো আমরা চারটা অপশনই পেয়ে গেলাম। এবার হচ্ছে এই মেইড বলতে কাকে বোঝাচ্ছে? মেইড বলতে কিন্তু আমরা এখানে পাচ্ছি কমিক মিউজকে। আমরা যদি প্রোলগটা দেখি, প্রোলগের মধ্যেই কিন্তু লাইনটা আছে, হিয়ার ইজ দ্য মেইড ওয়াজ ইল, এই লাইনটা দেওয়া আছে। সুতরাং মেইড বলতে এখানে কিন্তু অন্যান্য মেইড তিনজন যে আছে তারা নন, এখানে কমিক মিউজকেই কিন্তু মেইড বলা আছে। সুতরাং এই ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, তাহলে আমরা 11টা পেয়ে গেলাম। 12, Tony's mischievous activities found when he tied the wig and Mr. Hardcastle's bald head was exposed before. তাহলে টনির যে দুষ্টুমি সেটা কিন্তু আমরা দেখতে পাই যখন টনি উইকটাকে বেঁধে রাখে এবং মিস্টার হার্ডক্যাসেলের যে বল্ড হেড, নেড়ে মাথা, সেটা কিন্তু এক্সপোজড হয়ে যায়। কার সামনে? বিফোর মিসেস অটফিশ, মিসেস ফ্রিজল, মিসেস গিগস বি, আচ্ছা মিস হক্স। আমরা কিন্তু চারটা অপশন পেয়ে গেলাম। তো এই কার সামনে তার বল্ড হেডটা এক্সপোজড হয়ে যায়, এটা নিয়ে কিন্তু প্রশ্নটা। তো আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে যে যার সামনে বল্ড হেডটা এক্সপোজড হয়ে যায় তার নাম কিন্তু ছিল মিসেস ফ্রিজল। দ্যাট ইজ আমরা কোশ্চেন নাম্বার বিটা পাচ্ছি, হচ্ছে বি পাচ্ছি অপশনটা কোশ্চেন নাম্বার 11-এর। তাহলে বি অপশনটা রাইট। এবার আসছি কোশ্চেন নাম্বার 13 এবং 14। খুব সুন্দর কিছু প্রশ্ন, নিশ্চয়ই প্রশ্নগুলো খেয়াল করেছেন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। এবার চলে আসি 13 নাম্বার প্রশ্নে। একই সঙ্গে কত স্কোর দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমরা কমেন্টে জানালে ভালো লাগবে। সবাই চ্যানেলের পাশে আছেন, ভালোই লাগছে। আচ্ছা, 13 নাম্বার। According to Hardcastle, Tony's learning is a mere composition of. টনির লার্নিংটা কি হার্ডক্যাসেলের মতে? কিসের কম্পোজিশন? উইটি রিমার্কস অ্যান্ড প্লেফুলনেস, আচ্ছা হিউমার অ্যান্ড ফান, ট্রিক অ্যান্ড মিসচিফ, আচ্ছা নাম্বার ডি ড্রিঙ্কিং অ্যান্ড সিঙ্গিং। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে কিন্তু আমাদের হার্ডক্যাসেল যেটা বলেন যে টনির লার্নিংটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ট্রিক অ্যান্ড মিসচিফের একটা কম্বিনেশন বা কম্পোজিশন। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, এবার 14-এ চলে আসি। 14 হচ্ছে দেখুন, Hardcastle has been teaching the servant how to be perfect in the table exercise for 6 days, for a week, for 3 days, for 10 days. আমরা চারটা অপশনই পেয়ে গেলাম। তাহলে হার্ডক্যাসেল তার সার্ভেন্টদের শেখাচ্ছিলেন যে টেবিল এক্সারসাইজটা কি করে করতে হয়, এটা কদিন ধরে। এটা কিন্তু অপশনগুলো আমরা পেয়ে গেছি অলরেডি। তো যদি অ্যাকুরেটলি জানা থাকে তাহলে জানা যাবে, এবং অপশনটা খেয়ালও করবেন যে এখানে কিন্তু 3 দিন ধরে হার্ডক্যাসেল তার সার্ভেন্টদের শেখাচ্ছিলেন যে কি করে টেবিল এক্সারসাইজটা করতে হয়, কি করে গেস্ট আসলে তার সামনে উপস্থিত হতে হয়, কি করে কথা বলতে হয়, এগুলো সম্পর্কে কিন্তু হার্ডক্যাসেল বলছিলেন, ডিটেইলে বলছিলেন। তো খুব সুন্দর একটা প্রশ্ন আমরা খেয়াল করছি, এবং নিশ্চয়ই প্রিপারেশন যেহেতু আমাদের অনেকটা ভালো লেভেলে আছে এবং সবাই টেক্সটটা ভালো করে পড়ছেন, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো পারা যাবে, এবং পারলে ভালোই লাগবে। না পারলে একটু শিখে নেবেন, তাহলে আসলে পরীক্ষায় পড়া যাবে। আচ্ছা, এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 15-এর দিকে।
কোশ্চেন নাম্বার 15টা দেখুন, হুম ডিড হার্টক্যাসল কল এ ভেরি কনজাম্পটিভ ফিগার? কাকে হার্টক্যাসল এই ভেরি কনজাম্পটিভ ফিগার বলে বর্ণনা করেছেন? আচ্ছা, কি কি অপশন আছে দেখি। মার্লো, হ্যাস্টিংস, ডিগোরি, টনি। চারটা অপশনই আমরা পেয়ে গেলাম। তো ভেরি কনজাম্পটিভ ফিগার বলতে হচ্ছে বা খুব একদম শরীরের দিক থেকে দুর্বল, যার কনজাম্পশন হয়েছে এরকম আমরা দেখি, বা ক্ষয়রোগ হয়েছে, বা যেটাকে আমরা টিবি বলি। এই কনজাম্পটিভ ফিগারটা কে? কনজাম্পটিভ ফিগারটা হার্টক্যাসলের মতে কিন্তু হচ্ছে টনি। তাহলে আমরা 15 নাম্বারটা পেয়ে গেলাম। টনি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন। এবার 16-এ, হু আর অ্যাডভাইসড নট টু রান লাইক এ ফ্রাইটেন রেবিট ইন এ ওয়ারেন? কাদেরকে অ্যাডভাইস করা আছে, বা কেউ অ্যাডভাইস করেছিলেন, মানে কে কাদেরকে অ্যাডভাইস করেছিলেন? আমাদের এখানে সেটা চাইনি, আমাদের এখানে যেটা চাইলো সেটা হচ্ছে কাদেরকে অ্যাডভাইস করা আছে। কিরকম? ফ্রাইটেন রেবিটের মতো, ফ্রাইটেন রেবিট যেরকম ওয়ার্নে দৌড়ায়, অর্থাৎ ভয় পাওয়া খরগোশগুলো যেরকম তার বাসার দিকে দৌড়ায়, সেরকম ভাবে না দৌড়াতে কাদেরকে বলেছিলেন? তাহলে নাম্বার এ পাচ্ছি আমরা কেট অ্যান্ড নেভিলি, নাম্বার বি পাচ্ছি আমরা নেভিলি অ্যান্ড টনি লাম্পকিন, নাম্বার সি পাচ্ছি দ্য সার্ভেন্টস অফ দ্য হাউস, আর নাম্বার ডি পাচ্ছি হচ্ছে মার্লো অ্যান্ড হেস্টিংস। তো চারটা অপশন পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে আমরা কিন্তু দেখি যে এই স্পিচটা অরিজিনালি হার্টক্যাসলের, এবং মিস্টার হার্টক্যাসল অ্যাডভাইস করছিলেন তার সার্ভেন্টদের যে ভয় পেয়ে রেবিটদের মতো, বা ভয় পাওয়া রেবিটদের মতো ওয়ারেনের দিকে না দৌড়াতে। তো আমরা সি অপশনটাই এখানে আমাদের রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 16। তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন, নিশ্চয়ই এই টাইপের প্রশ্নগুলো একটু দেখা উচিত, এবং এই টাইপের প্রশ্ন নিয়েই আমরা এই সেটটা তৈরি করছি। আর অন্যান্য যে টেক্সটগুলো আছে সেগুলো থেকে একটু করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা 17-এর দিকে এবার আগালাম। দেখুন, ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ। তুমি আমাকে ডেথ মানে মৃত্যুর মতো করে ফ্রোজেন করে দিয়েছো। আচ্ছা, হুইচ রিমার্ক অফ মিস্টার হার্টক্যাসল হ্যাজ ফ্রোজেন কেট টু ডেথ? মিস্টার হার্টক্যাসলের কোন মন্তব্যটা কেটকে একদম মৃতের মতো ফ্রোজেন করে দিয়েছে, ফ্রিজ করে দিয়েছে, বা বরফের মতো জমাট বাঁধিয়ে দিয়েছে? তারপরে একদম প্রায় মারা যাওয়ার সমতুল্য করে দিয়েছে। তাহলে কোনটা হচ্ছে, কোন রিমার্কটা? আমরা এখানে কিন্তু পাচ্ছি, দেখুন চারটা অপশন, ভেরি জেনারাস, ইয়াং অ্যান্ড ব্রেভ, ভেরি হ্যান্ডসাম ইন দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, মোস্ট ব্যাসফুল অ্যান্ড রিজার্ভড। এই চারটা অপশন পেয়ে গেছি। নিশ্চয়ই জায়গাটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মার্লো সম্পর্কে যখন কথা বলছিলেন মিস্টার হার্টক্যাসল, যে মার্লো কেটকে দেখতে আসে, তখন কিন্তু মার্লো সম্পর্কে কিছু ভালো কথা বলেন। তো এই কথাগুলো বলতে গিয়ে কেট কিন্তু তার উত্তরে এই কথাটা বলছিলেন যে ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ। আচ্ছা, তো কোন কথাটা রিমার্কস, মানে কোন রিমার্কসটাকে আমরা ধরবো? তাহলে এখানে কিন্তু আমরা 17 যেটা পাচ্ছি, 17 হচ্ছে অ্যান্সারটা, যে মোস্ট ব্যাসফুল অ্যান্ড রিজার্ভড। এই কথাটা বলার পরেই আমাদের কেটের এই উক্তিটা পাই। কেট হার্টক্যাসল এই উক্তিটা বলেন, ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ, যে তোমার কথাটা কিন্তু আমাকে একদম প্রায় মৃত্যুর সমতুল্য করে দিল। অর্থাৎ আমার মানে এই কথাটাই আমার কাছে খুব মারাত্মক, এরকম সেন্সে আমরা ধরতে পারি। লাইনটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, পরে আমরা আসি নাম্বার 18, হু ইজ অ্যাডভাইসড নট টু বি টু টকেটিভ বিফোর দ্য গেস্ট বাই মিস্টার হার্টক্যাসল? আচ্ছা, কাকে অ্যাডভাইস করা হয়েছিল যে সে যেন বেশি কথা না বলে? মিস্টার হার্টক্যাসল কাকে বলছিলেন যে গেস্টদের সামনে যেন বেশি কথা না বলা হয়? কি অপশনগুলো দেখি আমরা। অবশ্যই সার্ভেন্ট, সবাই সার্ভেন্ট। একজনের নাম রজার, একজনের নাম ডিগোরি, একজনের নাম পিম্পল, এবং একজনের নাম ব্রিজেট। তো চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তাই এর মধ্যে কাকে মিস্টার হার্টক্যাসল পার্টিকুলারলি বলেছিলেন যে তুমি কিন্তু বেশি কথা বলবে না, তুমি একটু বেশি কথা বলো, তুমি কিন্তু এই বেশি কথাগুলো বলবে না? তো এক্ষেত্রে আমরা পাই যে বেশি কথা বলা পার্সনটা হচ্ছে, টকেটিভ পার্সনটা হচ্ছে ডিগোরি। তো ডিগোরি হচ্ছে রাইট অপশন, বি ডিগোরি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 18। চলুন তো এবার 19 এবং 20 দেখি। কোশ্চেন নাম্বার 19 দেখুন, পিঙ্ক অফ পারফেকশন, দ্য ফ্রেজ ইজ ইউজ টু ডিসক্রাইব হুইচ আর দ্য ফলোইং ক্যারেক্টার্স? পিঙ্ক অফ পারফেকশন, খুব সুন্দর একটা ফ্রেজ। এই ফ্রেজটা দিয়ে নিচের কোন ক্যারেক্টারকে বর্ণনা করা হয়েছে, বা কোন ক্যারেক্টার সম্পর্কে এটা বলা হয়েছে? অপশনগুলো দেখে নেই, টনি, কেট, নেভিলি, মার্লো। চারটা অপশনই আমরা পেয়ে গেলাম। এবার পিঙ্ক অফ পারফেকশন,
পিঙ্ক অফ পারফেকশনের জায়গাটা আমাদের নিশ্চয়ই জানা আছে যে পিঙ্ক অফ পারফেকশন বলে মিস নেভিলি এই কথাটা বলছিলেন, এবং মিস নেভিলি বলছিলেন যে মিসেস হার্ট ক্যাসল তার ছেলেকে পিঙ্ক অফ পারফেকশন বলে ভাবে। তো এই পিঙ্ক অফ পারফেকশন আমরা উত্তরটা অলরেডি পেয়ে গেলাম যে টনি সম্পর্কে কিন্তু এই কথাটা বলা আছে পিঙ্ক অফ পারফেকশন। তাহলে দ্য ফ্রেজ ইজ ইউজ টু ডিসক্রাইব টনি। আচ্ছা, 19 নাম্বার হচ্ছে এ is the right option. আচ্ছা, number 20. Who among the following characters is found to have mispronounced mostly in the drama? কোন ক্যারেক্টার সব থেকে বেশি ভুলভাবে উচ্চারণ করে এই নাটকের মধ্যে? আমরা দু একজনকে দেখি ভুল প্রনাউন্সিয়েশন করতে, কিন্তু তাদের মধ্যে সব থেকে কে বেশি ভুল প্রনাউন্সিয়েশন করেন? টনি, মিস্টার হার্ট ক্যাসল, ডিগোরি। 4টা অপশন আমরা পেয়ে গেলাম। তো আমরা এই ক্যারেক্টারটাকে 20টা প্রশ্নগুলো নিশ্চয়ই জানা উচিত, এবং কয়েকটা প্রশ্ন তো খুবই ভালো প্রশ্ন বলে মনে হয়, কারণ এগুলো আসার মতো আর কি, এই দিক থেকেই আমি বলছি ভালো। তো তো এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত, ইম্পর্টেন্ট প্রশ্ন, নিজেকে অ্যাসেসমেন্ট করার জন্য এই প্রশ্নগুলো খুব জরুরি। তো এগুলো জানা থাকলে বা কত হলো স্কোরটা সেটা একটু লিখে জানাবেন, তাহলে ভালো লাগবে। আরো এই টাইপের আমরা টেক্সট থেকে কিছু প্রশ্ন দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।